তো আমরা প্রথমে আসলাম যে মস্তিষ্কের উপরে যে ভিডিওটা, সেই ভিডিওটার নিয়ে কথা বলছি। তো এখানে যেখানে যে কলম দিয়ে দেখানো হচ্ছে যে যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হচ্ছে হচ্ছে সেরেব্রাম, মানে মধ্যম ফর ব্রেন, মানে সম্মুখ অগ্র মস্তিষ্ক যেটাকে বলা হচ্ছে। আর এই জায়গাটাকে বলা হয় লিম্বিক সিস্টেম। যাই হোক, আর এই পেছনের দিকের অংশটা হচ্ছে সেরিব্লাম। এটা হচ্ছে হাইন্ড ব্রেনের তিনটা: সেরিবেলাম, পন্স এবং মেডুলা। এটা হচ্ছে হাইন্ড ব্রেন। আর এগুলো হিপোক্যাম্পাস, অ্যামিগডালা এবং পিটুইটারি গ্ল্যান্ড। এখন মূলত যেটা নিয়ে কথা বলা হবে সেটা হলো এই ফরব্রেন এর ভেতরের কম্পোনেন্ট গুলো কি কি। অলরেডি আমরা দেখেছি উপরে, কিন্তু এখন আমরা আবার এই ফরব্রেনের ভেতরের কম্পোনেন্ট গুলোর বৈশিষ্ট্য এবং এদের ফাংশন গুলো কি এটা জানার চেষ্টা করব। তো প্রথমে আগেই বলেছিলাম যে সেরেব্রাম এটা আমাদের টোটাল মস্তিষ্কের প্রায় 80% ওয়েট ক্যারি করছে। হ্যাঁ, টোটাল মস্তিষ্কের 80% জায়গায় এর দখলে। সো এটা খুব ভাইটাল একটা অংশ ব্রেনের। সো এখন আমরা এই সেরেব্রাম সম্পর্কে জানার চেষ্টা করব। সেরেব্রামে অনেকগুলো খাঁজ দেখা যায়, তাই না? এই যে যে খাঁজগুলো দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ খাঁজগুলো, এই যে এই খাঁজগুলো, হ্যাঁ, এই খাঁজগুলোর যেগুলো উঁচু অংশ, এই উঁচু অংশগুলোকে বলা হয় গাইরেস, উঁচু জায়গা। আচ্ছা, এই যে এটাকে সালকাস বা নিচু জায়গা, ঠিক আছে? সো গাইরেস এবং সালকাস, ওকে। এখানে আসলে বেশি কিছু ডিসকাস করার ইস্যু না, জাস্ট একটু ধারণা দেওয়া। হ্যাঁ, সো এর এই ব্রেনের অনেকবার নাম শুনছে গ্রে ম্যাটার। গ্রে ম্যাটারটা কি? গ্রে ম্যাটারটা হলো এই ব্রেনের ওই যে উপরের অংশ, এটা তো আসলে একটা অংশ কাটা না, উপরের অংশের থেকে একদম পৃষ্ঠভাগ থেকে একদম নিচের দিকে নেমে আসলে, হ্যাঁ, 3 সেন্টিমিটার পর্যন্ত নেমে আসলে যে জায়গাটা, এই জায়গাটাকে বলা হয় সেরেব্রাল কর্টেক্স। এই অংশটা হচ্ছে ধূসর কালার, এই জন্য এই জায়গাটাকে বলা হয় গ্রে ম্যাটার। তো এর নিচের যে অংশটা, এই নিচের অংশটা, বাকি অংশটা যেটা সেরেব্রামের মধ্যে পড়ে, এই সেরেব্রাল মেডুলা বলা হয় নিচের অংশটাকে। যে তোমরা যদি এখন ওদিকে দেখো, যে এই যে হলুদ যে ইয়াটা দেখছো, হ্যাঁ, এটা যে শেপ দেখছো, এই শেপ থেকে শুরু করে ওর উপর থেকে এবং এই শেপ থেকে শুরু করে বাকি অংশগুলো, এটাকে বলা হয় হোয়াইট ম্যাটার। কেন হোয়াইট ম্যাটার বলা হয়? এখানে নিউরন গুলোর মধ্যে মায়োলিন শীট থাকে, ঠিক আছে? তো এই টোটাল যে সেরিব্রামটাকে, টোটাল সেরিব্রাম, এটাকে বলা হয় সেরিব্রাল হেমিস্ফিয়ার। দুই জায়গাটাকে হেমিস্ফিয়ার, হ্যাঁ, দুই জায়গা, দুইটা অংশ মিলে, বাম এবং ডান। আমরা তো এখানে একটা অংশ দেখছি, আর ডান সাইডের অংশটাকে বলছিলাম। তো এখানে টোটাল 4টা লোব আছে। একটাকে বলা হয় ফ্রন্টাল, একটা হচ্ছে প্যারাইটাল, আর একটা হলো অক্সিপিটাল। ফ্রন্টালটা হচ্ছে সামনের দিকে, এই যে কপালের সামনের দিকের অংশটাকে বলা হয় ফ্রন্টাল, ঠিক আছে? সো ফ্রন্টাল আমরা এখন চিত্রের মাধ্যমে দেখি। এই যে এই অংশটা ফ্রন্টাল, এই উপরের অংশটা হচ্ছে প্যারাইটাল, হ্যাঁ, আর এই অংশটা হচ্ছে অক্সিপিটাল, আর এই নিচের অংশটা টেম্পোরাল, এই অংশটা টেম্পোরাল। তাহলে আমরা দেখলাম যে ফ্রন্টাল, প্যারাইটাল এবং টেম্পোরাল। এবার আসি এদের ফাংশন গুলো কি কি। FUN, আচ্ছা, ফাংশন গুলো কি কি, তাই না? আমি আগে একটা মানে পেন্সিল দিয়ে লিখে তারপরে উপরে কলম দিয়ে করে নিচ্ছি, কারণ যাতে আহ, মানে আগে একটা প্ল্যান থাক, মানে প্ল্যান অনুযায়ী যেতে পারি, ঠিক আছে? তো সেন্টার অফ দা সেন্সরি নার্ভ, এটা আমাদের যত যত সেন্সরি সেন্সেশন আসে, সব এখানে আসে। এখানে মেমোরিতে সবকিছু প্রিজার্ভ হয়। তাছাড়া আমাদের চিন্তা শক্তি, বিচার বুদ্ধি, হ্যাঁ, জাজমেন্ট, এই সব কিছু, তারপরে আহ, উম, সবকিছু নিয়ন্ত্রণ করে কে? সবকিছু নিয়ন্ত্রণ করে আমাদের এই সেরেব্রাম। তো এখানে আরো কাজ আছে তার। তার মধ্যে হচ্ছে সোমাটিক যে মোটর নার্ভ গুলো আছে, সোমাটিক মোটর নার্ভের নিয়ন্ত্রণও কিন্তু এর হাতে। তার মানে মূলত আমাদের জীবন ব্যবস্থার ম্যাক্সিমাম পোর্শনে দখল করে আছে এই সেরেব্রাম। এরপরে আমরা আসি থ্যালামাস। এটাও কিন্তু সম্মুখ ফর ব্রেনের অংশ, তাই না? থ্যালামাসের কাজ হচ্ছে রিলে স্টেশন হিসেবে কাজ করে। রিলে স্টেশন কি? একটা ঘটনাকে আবার রিলে করে দেখার মতো, যেমন আমি একটা ঘটনার স্মৃতিকে আবার নতুন করে আরেকবার চেক করে দেখা, হ্যাঁ,
তো এটাকে বলা হচ্ছে রিলে স্টেশন। সো এখানে আহ, আমাদের ইমোশনের উপরে এর যথেষ্ট ইয়ে আছে, ভূমিকা আছে ইমোশনের নিয়ন্ত্রণের ক্ষেত্রে। তারপরে স্ট্রেসফুল কন্ডিশনে বডি, তারপরে টাচ বা পেইন এবং পার্সোনালিটি, পাশাপাশি সোশিয়াল যে বিহেভিয়ার, একজন সমাজের মানুষের সাথে কিভাবে মিশবো, কিভাবে কথা বলবো, এইটা হচ্ছে এই থ্যালামাসের কাজ। তারপরে আমরা যদি যাই হিপোক্যাম্পাস, বা সরি হাইপোথ্যালামাস বাকি আছে। তা হাইপোথ্যালামাসের কাজটা কি? হাইপোথ্যালামাসটা হলো তোমার ঠিক এই পিটুইটারি গ্ল্যান্ড বলে আমাদের একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডের একটু উপরে পাশেই, সামনের দিকে। এটা আসলে পিটুইটারি গ্ল্যান্ডটাকে কন্ট্রোল করে এবং এর থেকে যে সকল হরমোন সিক্রেশন হয়, এই যে এখানে যে পিটুইটারি গ্ল্যান্ড দেখা যাচ্ছে এর পাশেই হচ্ছে যে হাইপোথ্যালামাস, উপরের দিকে। সো পিটুইটারি গ্ল্যান্ডের যে সিক্রেশন হয় এই সিক্রেশনটাকে কন্ট্রোল করে। হ্যাঁ, পাশাপাশি তোমার টেম্পারেচার, বডি টেম্পারেচারটাকে নিয়ন্ত্রণ করা এর একটা ইয়ে আছে। তারপরে ব্লাড কেমিস্ট্রি যেটা বলে, হুম, সো এটাও নিয়ন্ত্রণ করে। সো এখন আমাদের বিশেষ করে যে তৃষ্ণা পায়, হ্যাঁ, থ্রাস্ট, তারপরে খিদা লাগে, হাঙ্গার, এই খিদা, তৃষ্ণা, এই সব কিছুর পিছনে কে দেয়? হাইপোথ্যালামাস দেয়। তাহলে হাইপোথ্যালামাসের কাজ অনেক বড় একটা কাজের মধ্যে আসে এটা। এরপর আসে অ্যামিগডালা, যে আমরা দেখেছি নিচের দিকে অ্যামিগডালা। অ্যামিগডালার কাজ কি? অ্যামিগডালার কাজ হলো সিস্টেম, মানে আমাদের বডি ক্লক, সোজা কথা এটা আমাদের দেহ ঘড়ি বলতে পারো। হ্যাঁ, আবার আমাদের সব ইমোশনের সেন্টার হচ্ছে এটা। ইমোশন অনেক ব্রেনের অনেকগুলো অংশে নিয়ন্ত্রিত হবে, এটা হচ্ছে একদম সেন্টার পয়েন্ট। এরপরে আমরা কথা বলবো হিপোক্যাম্পাস নিয়ে। হিপোক্যাম্পাস এটা ওই এই অ্যামিগডালা বা ভেসাল গ্যাংলিয়া যেটা ছিল বলেছিলাম, ভেসাল গ্যাংলিয়ার পাশেই। তো এখানে শর্ট টার্ম মেমোরি গুলো এখানে প্রিজার্ভ হয়। মানে আজকে সারাদিন যা ঘটনা ঘটছে সব ঘটনা তো আর আমার মনে থাকবে না। তো এই শর্ট টার্ম মেমোরি গুলোকে সে অ্যানালাইসিস করে এটা সেন্ড করে দেয়। কোথায় সেন্ড করে দেয়? লং টার্ম মেমোরিতে প্রিজার্ভ করার জন্য। এসটিএম বলে শর্ট টার্ম মেমোরি। হ্যাঁ, এটাকে লং টার্ম মেমোরি হিসেবে এখান থেকে বেছে বেছে যেসব ঘটনা মনে রাখতে হবে সেই সব ঘটনাকে সে লং টার্ম মেমোরি সেলে পাঠায় দেয়। তারপরে আসি আমরা মিড ব্রেন। তাহলে মিড ব্রেনে আমরা কি কি দেখবো? মিড ব্রেনে আমরা তো ছোট্ট একটা জায়গা, তাই না? মিড ব্রেন আসলে কিছুই না, এই ফর ব্রেন এবং বিহাইন্ড ব্রেন, এই দুইটা ব্রেনের মধ্যে কমিউনিকেশন করে, এই সমন্বয় সাধন করে। ঠিক আছে, কোঅর্ডিনেশন, টোটাল কোঅর্ডিনেশনের দায়িত্ব হচ্ছে এই মিড ব্রেনটা। তো মিড ব্রেনটা আমরা আগে দেখেছি ছোট্ট একটা অংশ, হ্যাঁ? আমাদের যে স্টিমটা আছে, ব্রেন স্টিমের মাথার উপরে ছোট্ট একটা অংশ, এটাকে মিড ব্রেন বলা হচ্ছে। সো ওকে, এবার আমরা যাই হাইন্ড ব্রেনে। হাইন্ড ব্রেনের মধ্যে কি কি ছিল? সেরেব্রাম ছিল, মেডুলা অবলাঙ্গাটা। এই যে মিড ব্রেনটা দেখানো হচ্ছে, এই যে মিড ব্রেন, হ্যাঁ, মিড ব্রেনটা দেখানো হলো। তাহলে আমরা এখন যাই হাইন্ড ব্রেনে। হাইন্ড ব্রেনের কি? মেডুলা অবলাঙ্গাটা, নিচের দিকে যে ডান্ডা বা গোড়াটা, সেটাকে বলা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। সো মেডুলা অবলাঙ্গাটা, বা এখানে কিন্তু এটাকে মেডুলা বলেই ডাকা হয়, মেডুলা অবলাঙ্গাটা খুব একটা কেউ বলে না, ঠিক আছে? বেশি পরিচিত মেডুলা নামে। কাজটা কি? কাজটা হচ্ছে যে আমাদের অটোনমিক নার্ভাস সিস্টেমের মধ্যে যে, যেমন হার্টবিট আর ব্লাড প্রেশার, এইসবের পেছনে এর যথেষ্ট ভূমিকা আছে। সো এটা অটোনমিক কন্ট্রোল অফ ব্লাড প্রেশার, রেসপিরেশন, ঠিক আছে? আর হচ্ছে পেরিস্টালসিস মুভমেন্ট। সো পেরিস্টালসিস মুভমেন্টে এর একটা বড় ভূমিকা আছে, রেসপিরেশন এবং পেরিস্টালসিস মুভমেন্ট। তা আমি এখানে খুব দ্রুত যাচ্ছি, তোমরা তো ভিডিওটাকে তোমরা একটু থামিয়ে নিয়ে এই করে নিয়ে নোট নিতে পারবো, আর সমস্যা হবে না। আর আজকে আমি ওই আপলোড করে দিব। হ্যাঁ, তো এরপরে আসছে কি সেরেব্রাম। সেরেব্রাম কি করে? সেরেব্রাম হচ্ছে ব্যালেন্স। এই যে আমরা পায়ে হাঁটা চলাফেরা করছি, আমাদের মুভমেন্ট, ব্যালেন্স, আর পড়ে যাচ্ছি না, তাই না? এই দু পায়ের একটা পুতুলকে দাঁড় করে রাখতে পারবা না, হ্যাঁ, কোনো কিছু দিয়ে এটা ঠেক দিতে হবে। কিন্তু আমরা কিন্তু দাঁড়িয়ে আছি, পড়ছি না কেন? আমরা ভারসাম্য বজায় রাখছে কি? এটা এই সেরেব্রামের কারণে। সেরেব্রাম
আর পন্সটা কি, পন্সটাও কিন্তু আবার রিলে স্টেশন হিসেবে কাজ করে। পন্সটা হচ্ছে তোমার রিলে স্টেশনের কাজ করে কার, হাইন ব্রেনের। আর ওদিকে ইয়া ছিল কি, থ্যালামাস ছিল রিলে স্টেশন কার, ব্রেনের। তো এখানে এটার আজকে এতটুকু ছিল ব্রেনের, এখানেই শেষ। এখান থেকে কি কি আসতে পারে, এই যে ফাংশনগুলো আসতে পারে, এবং এই যে ফর ব্রেন, মিড ব্রেনের ভাগগুলো নিয়ে কথা আসতে পারে। কোন কোন অংশটা কোন ভাগের মধ্যে পড়ছে, যেমন কোশ্চেন আসলো, হুইচ ওয়ান ইজ দ্য পার্ট অফ, হুইচ ওয়ান ইজ দ্য পার্ট অফ ফর ব্রেন, ঠিক আছে, অথবা হুইচ ওয়ান ইজ ইনক্লুডেড ইন দ্য ফর ব্রেন। নিচে চারটা অপশন দিয়ে দিলা, এই চারটা অপশনের মধ্যে তুমি একটা অপশন চুজ করবা। এই ধরনের কোশ্চেন আসবে। তারপরে থ্যালামাস কন্ট্রোল হোয়াট, তারপরে নিচে চারটা চয়েস থাকলো, হাইপোথ্যালামাস কন্ট্রোল হোয়াট, বা থ্রাস্ট অ্যান্ড হ্যাঙ্গার কন্ট্রোল বাই হুইচ পোর্শন অফ দ্য ব্রেইন। তখন নিচে চয়েস গুলো দেওয়া থাকলো, তোমাদের উত্তর করতে হবে, ঠিক আছে। এই ধরনের কোশ্চেন আসবে। আর তোমাদের জন্য একটা সুখবর আছে, যেহেতু এই দুইটা কোশ্চেনটা করা হয়েছিল মেজর রিলেটেড হয়ে গেছিল, এই কারণে নর্মালি পরীক্ষাগুলোতে 80% মার্ক গুলোকেই করা হয়। তো তোমাদের এই দুটো পরীক্ষায় 50% মার্ক কাউন্ট করা হবে, হ্যাঁ। 50% উপরে যারা পেয়েছো সবাইকেই পাস ধরে নেওয়া হবে। আর ভয় পাওয়ার কিছু নেই, তোমাদের এখানে পাস ফেল বড় কথা না, বড় কথা তোমরা ঠিক মতো পরীক্ষা দিচ্ছ কিনা, ঠিক মতো চেষ্টা করছো কিনা, পড়ছো কিনা, এইটা হচ্ছে সবচেয়ে বড় দরকার। তারপরে প্রয়োজনে আমরা সেইভাবে গ্রুপে গ্রুপে ভাগ করে নিব। যারা খুব দ্রুত ভালো করছো তাদেরকে ফার্স্ট গ্রুপে নিয়ে আমরা তাদেরকে আগে আগে পোস্টিং দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। তো কেউ ভয় পাবে না। আমরা চলে যাব হরমোন সিগন্যালিং সিস্টেম। নার্ভাস সিস্টেমের কাজ ছিল আমাদের দেহের নিয়ন্ত্রণ, কোঅর্ডিনেশন, ভারসাম্য বজায় রাখা, এইসব, তাই না? এছাড়াও কিন্তু আর একটা সিস্টেম আছে, যে সিস্টেমটা আমাদের দেহের মধ্যে ভারসাম্য বজায় রাখছে, কন্ট্রোলিং এর কাজ করছে। এই সিস্টেমটা কে আমরা বলি এন্ডোক্রাইন সিস্টেম। সো মানব দেহে দুটি সিস্টেম তার সমস্ত কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে থাকে। এদের মধ্যে অলরেডি আমরা একটা পড়ে ফেলেছি, আমরা অলরেডি একটা নিয়ে ডিসকাস করেছি, দেখেছো। সো এখন আমরা সেকেন্ডটা, মানে যেটা এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থি, তোমরা হয়তো হরমোনের কথা শুনেছো অলরেডি, তাই না? তোমরা শুনেছো অলরেডি। তো এইটাকে, এই হরমোনটা যে ইসের মধ্যে যে সিস্টেম ডিসকাস করে সেটাকে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমের আর একটা নাম হরমোনাল সিস্টেম বলা যেতে পারে, ঠিক আছে। তো এগুলো তোমরা ভিডিওটাকে এই করে করে পোজ দিয়ে দিয়ে তোমরা একটু ই করে নিও, হ্যাঁ। তো আমরা এখন আজকে এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে কথা বলবো। এন্ডো এন্ডো মানে তোমরা আগে থেকে জানো, এটা মেডিকেল টার্ম। এর মানে হচ্ছে গিয়ে ইন্টারনাল, হ্যাঁ। ইন্টারনাল মানে কি, অভ্যন্তরে, অন্ত, ইন্টারনাল বা অন্ত, ঠিক আছে। আর এখানে ভিডিওটা বোধহয় একটু হয়ে গিয়েছে, যা ক্রাইনোস। ক্রাইনোস মানে হচ্ছে কি, ক্রাইনোস মানে হলো সিক্রেশন বা ক্ষরণ, সিক্রেশন বা ক্ষরণ, ঠিক আছে। তো এখন কিভাবে বলা যেতে পারে, এন্ডোক্রাইন সিস্টেমের সংখ্যাটা কিভাবে দেওয়া যেতে পারে, দ্য সিস্টেম দ্যাট ডিলস উইথ কি, দ্য সিস্টেম দ্যাট ডিলস উইথ হরমোনাল গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড and with glands that secret or that produce or secret বা which produce or secret hormones
হ্যাঁ, and its action. তো আমরা তাহলে এক কথায় বলতে পারি যে এন্ডোক্রাইন সিস্টেম কাকে বলে? এন্ডোক্রাইন সিস্টেম বলে তাকেই যে কিনা গ্ল্যান্ড নিয়ে আলোচনা করে, সেই ধরনের গ্ল্যান্ড যেগুলো হরমোন তৈরি করতে পারে এবং সিক্রেশন করতে পারে। তো তৈরি করতে পারে, পাশাপাশি তৈরি করে না কিন্তু সিক্রেশন করে, আরেকজনের কাছ থেকে সিক্রেশন করে, সেও কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে পরিচিত হবে। ঠিক আছে, তার মানে দুটো কথাই কিন্তু এখানে মানে প্রযোজ্য। এবার আসি আমরা হরমোনটা কি। আসলে হরমোন হচ্ছে আসলে এক ধরনের কেমিক্যাল, সিগন্যালিং কেমিক্যাল বলা যেতে পারে এটাকে। হ্যাঁ, তো এই কেমিক্যাল কি করে মেসেঞ্জার হিসেবে কাজ করে। সে এক সেল থেকে আর এক সেলে কি করে ইনফরমেশন ক্যারি করে নিয়ে যায় বা সিগন্যাল ক্যারি করে নিয়ে যায়। হ্যাঁ, সো আমরা যদি এটাকে একটা বইয়ের ভাষায় দেখতে চাই তাহলে আমরা লিখতে পারি হরমোন ইজ এ কেমিক্যাল মেসেঞ্জার দ্যাট ট্রান্সপোর্ট এ সিগন্যাল ফ্রম ওয়ান সেল টু আনাদার। পানি এসে মাকে বলে একটু চা বানা দিতে বলছি। ওকে, ওয়ান সেল টু আনাদার। হ্যাঁ, তাহলে হরমোনটা, তাহলে এখানে দেখো, এখানে তাহলে আমরা হরমোনে কি কি বৈশিষ্ট্য পেলাম। এরা একটা গ্ল্যান্ড থেকে কি সিক্রেটেড হয়, তাই না? তাহলে মেড ইন এ গ্ল্যান্ড, ঠিক আছে। সো মেড ইন গ্ল্যান্ড, তারপরে কি করে এরা ব্লাডের মাধ্যমে ট্রান্সপোর্ট হয়। কিভাবে ট্রান্সপোর্ট হয়? এর মধ্যে কিন্তু নালী নাই কোনো। ব্লাড ভেসেলে যেমন ভেসেল আছে, এদের কিন্তু কোনো ভেসেল নাই, কোনো কিছু নাই, এদের নালী নাই। এরা ট্রান্সপোর্টেড বাই ব্লাড। হ্যাঁ, এবং এরা কি করে আহ, বিভিন্ন সেলের রিসেপ্টরে বাইন্ড করে, টিস্যু বা সেলের রিসেপ্টরে বাইন্ড করে। সেটা দূরের সেল হতে পারে, কাছের সেল হতে পারে। তো কাছের সেলের সাথে যদি বাইন্ড করে তখন এদেরকে বলা হয় প্যারাক্রাইন। এখানে আমি এটা পরে আসবো, প্যারাক্রাইন, ওটা নিয়ে আমি পরে কথা বলবো। তো তোমরা আরেকবার একটু দেখে নাও। হ্যাঁ, দুইটি সিস্টেমে আমরা এখানে কিছুক্ষণ রাখি। তার মানে কি, দেখো দেখো এখানে দেখাচ্ছে যে বাইন্ড উইথ ডিস্টেন্স এন্ড লোকাল টার্গেট টিস্যুস রিসেপ্টর এন্ড অ্যাক্টিভেট ফিজিওলজিক্যাল রেসপন্স। এবং ওই টিস্যুগুলোকে যখন সাথে যখন যে বাইন্ড করে, বাইন্ড করার সাথে সাথে এদের কি হয়, এরা রেসপন্স করা শুরু করে, তাদের মধ্যে কিছু চেঞ্জ আসে। হ্যাঁ, অ্যাক্টিভ ফিজিওলজিক্যাল রেসপন্স। সো আমরা এখানে এই কথাগুলোকে আমরা একটু আহ, ভালো মতো করে বুঝতে হবে। কারণ এই ফিজিওলজিক্যাল রেসপন্সটা কি ধরনের হয়। যেমন তোমার শরীরের আকার আকৃতি প্রকৃতির যে ধরন গঠন তৈরি হচ্ছে, এই গঠনটা কিন্তু এই হরমোনের কারণে হচ্ছে। তুই কতটুকু লম্বা হবা, তোমার শরীরটা কতটুকু মাংস পেশি পেশি পেশল হবে, হ্যাঁ, তোমার কার গঠন কেমন হবে, এই সব কিছু নির্ভর করছে এই হরমোন গুলোর উপরে। তো ওকে, আমরা এখানে এটা শেষ করলাম। তো এটা ভিডিও আপলোড হয়ে যাবে, এখান থেকে তোমরা থামিয়ে থামিয়ে এই এই কথাগুলো নোট নিয়ে নিবা। ঠিক আছে, আমরা এখন চলে যাব এই হরমোন গুলো কিভাবে কাজ করে সেটা দেখবো। আমরা আমাদের তো দুটো সিগন্যালিং সিস্টেম আমরা দেখেছি, কন্ট্রোলিং সিস্টেম আমরা দেখেছি, যেটা আমাদের বডিকে কন্ট্রোল করে। এখন দেখি কে কিভাবে করে, তাই না? সো এখন ডিসকাসের বিষয় কি, সিগন্যালিং সিস্টেম এন্ড হরমোন। কিভাবে হরমোন কাজ করে আর কিভাবে নিউরন কাজ করে। তাহলে একটা নিউরন না যাক, এটা অলরেডি আমরা দেখেছি, সবাই আমরা একেও দেখেছি, প্র্যাকটিস করেছি। না, এটা কি মাইলিন শিট? হ্যাঁ, এই যে মাঝখানে যে গ্যাপটা দেখা যাচ্ছে, এই গ্যাপটার নাম কি ছিল? নোড, রেইনবার নোড।
ওটা আমি তোমাদের দেখাইনি, বাট কোশ্চেনে ছিল, এই কারণে ওই কোশ্চেন গুলোকে আমি করে দিচ্ছি, ওয়েবার দিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো এখন দেখো এখানে কি ঘটছে, একটা নিউরনের এই মাথার দিকে কি হয়, ডেনড্রাইটে একটা ইম্পালস আসে, স্টিমুলাস। স্টিমুলাস কি? সিগন্যাল বা ইম্পালস। হ্যাঁ, সেই ইম্পালসটা আসার পরে সেই ইম্পালসটা কি হয়, সেই ইম্পালসটা এখান থেকে কিছু নিউরোট্রান্সমিটার রিলিজ হয়। এই নিউরোট্রান্সমিটার গুলো টার্গেট সেলে যায় এবং এটা শর্ট টার্ম কুইক রেসপন্স। এখানে একটা কথা, শর্ট টার্ম কুইক রেসপন্স মাথায় রাখতে হবে। তার মানে নার্ভ সেলের কাজ হলো তোমার শরীরে শর্ট টার্ম কুইক রেসপন্স দেওয়ার জন্য। যেমন একটা মশা কামড় দিল, সাথে সাথে চড় মারলাম, কুইক রেসপন্স, তাই না? একটা স্টিমুলাস আসছে, এটা একদম ডাইরেক্ট চলে গেল, হ্যাঁ, ডেনড্রাইটে প্রসেস হয়ে সেল বডিতে প্রসেস হয়ে চলে গেছে একজন দিয়ে, নিউরোট্রান্সমিটার রিলিজ হচ্ছে, টার্গেট রিসিপ্টরে বসে সেল অ্যাকশনে চলে গেছে, শর্ট টার্ম কুইক। তো এটা কিন্তু বেশিক্ষণ এর ইয়াটা থাকে না, ইফেক্টটা থাকে না। বাট যদি আমরা একটা হরমোন সেলের কথা চিন্তা করি, এটা একটা নার্ভ সেলের কথা বলছি আগে, যদি আমরা একটা হরমোন সেলের কথা চিন্তা করি, এ তাহলে কিভাবে করে? এখানে তো একটা ফাইবার বা একটা কানেক্টিং সিস্টেম সম্পৃক্ত ছিল, কিন্তু নার্ভ সেলের বা এন্ডোক্রাইন সেল যেগুলো, এদের কিন্তু কোনো রকম কানেক্টিং কোনো নেটওয়ার্ক নাই, হ্যাঁ, কোনো ফাইবার নাই। তো এটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সেল। সো এন্ডোক্রাইন সেল, এখানে একটা স্টিমুলাস এন্ডোক্রাইন সেলে আসছে, একটা ইনফরমেশন আসছে বা একটা সিগন্যাল আসছে, সে করলো কি, কিছু হরমোন রিলিজ করছে, যে লাল লাল দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে হরমোন। এই হরমোন কোথায় যাবে, তাই না? কেন সে রিলিজ করছে? এটা স্টিমুলাস আসছে দেখে সে রিলিজ করছে, তাই তো? তা নাহলে কিন্তু সে রিলিজ করতো না। ওকে, সে স্টিমুলাস আসছে, রিলিজ করছে, এখন এটা চলে যাবে আসলে ব্লাড ভেসেলে বা ব্লাডে। সে ব্লাডের যে ওয়াল আছে, ওয়াল ভেদ করে ব্লাডের সাথে মিশে যাবে। ঠিক আছে, ব্লাডের সাথে মিশে যাওয়ার পরে সে কি করবে, যেখানে তার যাওয়ার দরকার, যে সেলের কাছে যাওয়ার জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে, তাকে সিগন্যাল দেওয়া হয়েছে, ঠিক সে সেই সেলের কাছে চলে যাবে। তো ব্লাড ভেসেলে সে হরমোন গুলো প্রবেশ করে এই যে দেখো, সেইভাবে বেরিয়ে আসে, যে যেই জায়গায় যেই টার্গেট সেলে তার যাওয়ার দরকার, সেই টার্গেট সেলে সে চলে যাবে। হ্যাঁ, এই হরমোন গুলো ব্লাডের সাথে মিশে, ঠিক আছে, ব্লাডের সাথে মিশে মিশে বেশে বেশে ফ্রি রেডিকেল হিসেবে, মানে ফ্রি উন্মুক্ত ভাবে, হ্যাঁ, এ কারো দ্বারা ইয়ে হবে না। তবে হ্যাঁ, এরা সাধারণত যেগুলো মানে তিনটা শ্রেণীতে বিভক্ত। এদের একটাকে বলা হয় অ্যামাইনো ডেরিভেটিভস, একটা হচ্ছে পেপটাইড ডেরিভেটিভস, একটা হচ্ছে লিপিড ডেরিভেটিভস। লিপিড ডেরিভেটিভ গুলো মূলত স্টেরয়েড। আমরা স্টেরয়েড নিয়ে পরে আমরা কথা বলবো, হ্যাঁ, আমরা আরো ভালো সুন্দর করে দেখবো। তো কি করলো, এই যে ব্লাডের মাধ্যমে সে এই যে সেলের রিসিপ্টরে গেল, এবং রিসিপ্টরে গিয়ে সে কিন্তু রেসপন্স করছে। কিভাবে রেসপন্স দিচ্ছে? লং টার্ম স্লো অ্যাক্টিং। হ্যাঁ, তোমার দেহের পরিবর্তন কিন্তু হুট করে ঘটে না, এটা সময় নিয়ে, হ্যাঁ, এবং পার্মানেন্ট। এই এখানে যে পরিবর্তনটা আসে, এই পরিবর্তনটা কিন্তু পার্মানেন্ট। আর এই যেখানে যে রিসেপ্টরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি, হরমোন রিসেপ্টর। হ্যাঁ, কার? এটা সেলের, নির্দিষ্ট একটা সেলের হরমোন রিসেপ্টর। এই হরমোন রিসেপ্টরে কি হলো, এই হরমোন রিসেপ্টরে এই হরমোনটা এসে বসলো, বসে সে একটা রেসপন্স করবে। এই রেসপন্সটা হবে কি, স্লো লং অ্যাক্টিং, সরি, হ্যাঁ, লং অ্যাক্টিং স্লো রেসপন্স, ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে ডিস্টেন্স, কোনো দূরের কোনো সেলকে এসে যখন রেসপন্স করে তখন এই অবস্থা হয়। আর এই এই হরমোন গুলো ব্লাড স্ট্রিমের মধ্যে, মানে ফ্রি সার্কুলেশনের মাধ্যমে বিভিন্ন সেলের সাথে বাইন্ড করে। তো যেগুলো সাধারণত লিপিড, এরা কিন্তু প্রোটিনের সাথে বাইন্ড করে, ব্লাডে যে প্রোটিন গুলো আছে সেই প্রোটিনের সাথে বাইন্ড করে। এরা ওয়াটার, যেহেতু এটা কি, মানে মিশে না, তেল জল মেশে না, একটা কথা আছে। যাই হোক, কিন্তু এমনও তো কিছু সেল আছে যেগুলো হয়তো বা এই এন্ডোক্রাইন সেলের কাছাকাছি অবস্থান করছে। যেমন ধরো
আমাদের টেস্টিসের কথা যদি চিন্তা করো, এই টেস্টিসের কাছেই হচ্ছে কি স্পার্ম গুলো, না? স্পারমাটোজেনোসিস হচ্ছে এখানে। ওই টেস্টিস থেকে টেস্টোস্টেরন নামে এক হরমোন রিলিজ হচ্ছে এবং স্পারমাটো, এই ধরনের একদম কাছের যে সেলগুলোকে মানে এন্ডোক্রাইনের কাছাকাছি যে সেলগুলো থাকে, সেই সেলগুলোতে যদি কোনো হরমোন যে এন্ডোক্রাইন হরমোন গিয়ে যদি কাজ করে, তখন ওই ধরনের এন্ডোক্রাইন হরমোনকে বলা হয় প্যারাক্রাইন হরমোন, হ্যাঁ, বা প্যারাক্রাইন সিগন্যালিং। আর ওই সেলটাকে বলা হয় প্যারাক্রাইন সেল, ঠিক আছে? তো তুমি আমরা যে এখানে একটা সেল দেখছি, এখন এই যে এখন যেটা আঁকাচ্ছি যে এই হরমোনটা, এটাকে বলা হবে প্যারাক্রাইন সেল, এটা, হ্যাঁ। তো সে কিন্তু রেসপন্স করবে, ঠিক না? সে রেসপন্স কি করবে, তাকে যে যে ধরনের সিগন্যাল দেওয়া হয়েছে সেই ধরনের রেসপন্স সে করবে। তো এই হলো টোটাল আমরা হরমোন কিভাবে কাজ করে সেটা দেখলাম। কোনো কোনো ভেসেল নাই, কোনো নালী নাই, হ্যাঁ, ডাকলেস, এজন্য এটাকে বলা হয় কি ডাকলেস গ্ল্যান্ড। গ্লুকোজ হচ্ছে এসেনশিয়াল একটা এটা হচ্ছে ব্লাড ভেসেল। গ্লুকোজ এসেনশিয়াল আমাদের দেহে। এখন গ্লুকোজ দরকার, তখন কি হবে, মানে আমাদের গ্লুকোজ কমে গেছে, হ্যাঁ, তখন কি হবে? তখন এই ঘটনা যখন ঘটবে, তখন আমাদের দেহ থেকে একটা সিগন্যাল যাবে কোথায়, ব্রেনে, হাইপোথ্যালামাসের কাছে সিগন্যালটা যাবে। সো ওখান থেকে সে আবার একটা স্টিমুলাস, মানে কি, একটা সিগন্যাল পাঠাবে, ওটা স্টিমুলাস। সে কেমিক্যাল পাঠাতে পারে, নিউরোট্রান্সমিটার বার্তা পাঠাতে পারে, এবং মূলত এটা হরমোন পাঠাবে, হ্যাঁ। সো এটা কি গ্লুকোজের সাইন, গ্লুকোজের সাইনটাকে এইভাবে দেখলাম। তাহলে এখন কি আসলে একটা স্টিমুলাস আসবে, কার কাছে আসবে? যেহেতু এখন কি নাই, আমার গ্লুকোজ নাই, রক্তে নাই গ্লুকোজ, তাই না? আমার সেলগুলো শক্তি উৎপন্ন করতে পারছে না। একটা স্টিমুলাস যাবে কার কাছে, যাবে আমাদের আছে এক ধরনের সেল আছে যেটাকে বলা হয় গ্লুকাগন, সরি, আলফা সেল, ঠিক আছে? এক ধরনের সেল থাকে আলফা সেল, প্যানক্রিয়াস অনেক ধরনের সেল থাকে, আলফা সেল, বিটা সেল। তখন এ করবে কি, যখন এইখানে স্টিমুলেশনটা পাঠাবে, তখন ওর সাথে সাথে এক ধরনের হরমোন রিলিজ করে দিল। এই যে হরমোন রিলিজ করছে, এই এখানে দেখতে পাচ্ছ, এই হরমোন গুলোকে বলা হয় গ্লুকাগন। কি বলে? গ্লুকাগন, হ্যাঁ। এই দুই ধরনের হরমোন রিলিজ করে, একটা হচ্ছে ইনসুলিন আর একটা হচ্ছে গ্লুকাগন। ইনসুলিনের পরে কথা বলবো, আমরা এখন গ্লুকাগন নিয়ে আসি। তাহলে এই গ্লুকাগন করবে কি, এই যে দেখো টার্গেট সেলের রিসিপ্টরে এসে বাইন্ড করছে, এই যে এটা কোথায়, এই টার্গেট সেলটা হচ্ছে লিভারে, হ্যাঁ, লিভারের টার্গেট সেল। এই লিভারে আমাদের সাধারণত এক ধরনের মানে প্রচুর পরিমাণে গ্লুকোজ জমা থাকে। কিভাবে থাকে? গ্লুকোজ জমা থাকে হচ্ছে গ্লাইকোজেন আকারে, ঠিক আছে? আমরা যে গ্লুকোজ গুলো খাই বা আমরা যে শর্করা খাই, এগুলো যেগুলো অব্যবহৃত থাকে, তা লিভার স্টোর, ভবিষ্যতে যখন কোনো ঘাটতি দেখা দিবে সেই সময় ব্যবহার করার জন্য। সো ঘাটতির সময় ব্যবহার করার জন্য স্টোর করে রাখে। তখন কি হয়, সো যখনই এই গ্লুকাগন আসে, গ্লুকাগন করা করে কি, ওই যে যে গ্লুকোজটা জমা আছে গ্লাইকোজেন আকারে, এই জমা গ্লুকোজটাকে সে কি করে ভেঙে ফেলে। এই ভেঙে ফেলার যে একটা প্রসেস, এই প্রসেসকে বলা হয় গ্লাইকোনোলাইসিস। সো দেখো আমরা এই যে এখন পুরোপুরি ইয়া করছি, তাই না? গ্লাইকোজেনোলাইসিস, হ্যাঁ। গ্লাইকোজেনোলাইসিসের মাধ্যমে কি, লাইসিস শব্দটা যখনই কোনো কিছুতে থাকবে তার মানে বুঝবা ওটা ভাঙা, হয় ভেঙে যাচ্ছে। আর জেনেসিস যখন থাকবে তখন বুঝবা যে ওটা গড়তেছে, ফর্ম করতেছে। তাহলে এখন করবে কি, লিভারে যেগুলো, লিভারে যে সেলগুলো ছিল, যে গ্লুকোজ গুলো ছিল, সেগুলো রক্তে দেখো, এই যে রক্তে চলে আসছে, এই যে রক্তে চলে আসছে, হ্যাঁ?
রক্তে চলে আসার ফলে দেখো এই যে রক্তে চলে আসছে। এখন মনে করো এ ভেঙে ভেঙে দিচ্ছে, ভেঙে ভেঙে দিচ্ছে, একটা সময় কি হলো, রক্তে সুগারের পরিমাণ বেড়ে গেল। রক্তে যখন এই সুগারের পরিমাণ বেড়ে যাবে তখন ব্লাড একটা নেগেটিভ ফিডব্যাক দিবে। কাকে নেগেটিভ ফিডব্যাক দিবে? তোমার এই আহ, ওই যে যেখান থেকে সিগন্যালটা আসছে ব্রেনে, ব্রেনে যাবে ফিডব্যাকটা। ফিডব্যাকটা ব্রেনে গেলে ব্রেন তখন আরেকটা স্টিমুলাস পাঠাবে। নেগেটিভ ফিডব্যাক মানে কি, আমার আর লাগবে না, দরকার নাই। আগে যে ফিডব্যাকটা পাঠিয়েছিল সেটা ছিল পজিটিভ ফিডব্যাক, যে আমার গ্লুকোজ লাগবে, এটা পজিটিভ ফিডব্যাক, আমি চাই। এখন বলছে আমার আর লাগবে না, আমি চাই না। এটা কি হয়ে গেছে? নেগেটিভ ফিডব্যাক। তার মানে এই নেগেটিভ ফিডব্যাক যখনই পাঠাবে তখন সে কি করবে? স্টিমুলাস পাঠানো বন্ধ করে দেবে। বন্ধ করে দিলে এই আলফা সেল তখন পেনক্রিয়াস থেকে এই গ্লুকাগন পাঠাবে না। তখন আস্তে আস্তে কি হবে? এই প্রসেসটা আবার বন্ধ হয়ে যাবে। তার মানে দেখো কিভাবে হরমোন কাজ করছে। হ্যাঁ, হরমোন কিভাবে আমাদের শরীরে আহ, কখন সিক্রেশন হচ্ছে, কিভাবে সিক্রেশন হচ্ছে, কোন প্রয়োজনে সিক্রেশন হচ্ছে, সেটাই আমি দেখালাম। ঠিক আছে? এইভাবে হরমোন আমাদের সিগন্যাল মেডিটেশন কাজ করে। ওকে, তাই আজকে এতটুকুই এখানেই। আমরা কি কি দেখলাম, আমরা একটু টপিক গুলো যদি একটু ডিসকাস করি আর একবার, মানে প্রথম থেকে একটু দেখে নিই। প্রথমে কি ছিল? প্রথমে ছিল ব্রেন। ব্রেনের পরে ছিল কি? ব্রেনের পরে ছিল আমাদের মানে সিগন্যালিং সিস্টেম, তাই না? আমাদের দেহকে নিয়ন্ত্রণ করতে পারে যারা, তাদেরকে নিয়ে আমরা কথা বলছি। দুইটা সিস্টেমের কথা আসছে, একটা হচ্ছে কি নার্ভাস সিস্টেম, আর একটা কি এন্ডোক্রাইন সিস্টেম। আমরা তারপরে দেখেছি এন্ডোক্রাইন সিস্টেমটা কি, এন্ডোক্রাইন সিস্টেম আসলে কাদেরকে নিয়ে গঠিত, এবং এন্ডোক্রাইন সিস্টেম কি করে। এর মধ্যে আমরা একটা জিনিস পেয়েছি, এন্ডোক্রাইন সিস্টেমের যে মূল কাজটা যে করে সেটা হলো কি হরমোন। এই হরমোন গুলো কি কেমিক্যাল, কি ধরনের কেমিক্যাল, এবং এর কাজগুলো কি, এর ক্যারেক্টারিস্টিক গুলো কি, সেগুলো আমরা বোঝার চেষ্টা করেছি।